এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে রায় মকর সংক্রান্তি হয় 22শে ডিসেম্বর। 2 এশিয়া ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত। 3 অধিবর্ষ বছরটি হচ্ছে 1996। 4 বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি সাফানিয়া। 5 পৃথিবীর পরিক্রমণের বেগ সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। 6 মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। দুইতে আছে শূন্যস্থান পূরণ করে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসে কিয়াং। 2 টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম সাত-এল আরব। এটা আছে বইয়ের 89 পাতায়। সাত-এল আরব, এটা আছে বইয়ের 89 পাতায়। সত্য মিথ্যা বলতে বলেছে। আয়তে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, ওটা পূর্ব হবে, তাই মিথ্যা। আর 2 বলেছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে, মিথ্যা, 63.5 ডিগ্রি কোণে হেলে আছে। 3 আসি। 3 আয়তে বলেছে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয় এবং কেন, এটা আছে তোমাদের বইয়ের 95 পাতায়। এই যে লিখবে হুনান থেকে চীন সাগরের মোহনা পর্যন্ত অঞ্চলটি ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চল। ইউরোপ মহাদেশের হল্যান্ডের মতো এই অঞ্চলটিতে বহু জলাভূমি, খাল ও সমুদ্র থেকে উদ্ধার করা জমি বা পোল্ডার ভূমি দেখা যায় বলে এই অঞ্চলকে এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড বলা হয়। নিবিড় কৃষি পদ্ধতিতে প্রচুর ফসল উৎপন্ন হয়। এই অঞ্চলের অবস্থিত সাংহাই চীনের বৃহত্তম শহর, শিল্পকেন্দ্র, শ্রেষ্ঠ বন্দর। কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয়। দুয়েতে দিয়েছে জিপিএস এর 2টি উপযোগিতা লেখো। জিপিএস এর উপযোগিতা মানে ব্যবহার। 1 হচ্ছে সঠিক অবস্থান নির্ণয়। জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠে যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2 যানবাহন সংক্রান্ত তথ্য। জাহাজ, বিমান, এমনকি সড়ক পথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। 3 প্রতিরক্ষামূলক কাজ। প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার। 4 জরিপ কার্যে। বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য শহর পরিকল্পনা এবং ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসাবে কাজ করে। ম্যাপ প্রস্তুতিতে, উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থা, ঝড় বৃষ্টি, তুষারপাত সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আহরণ করতে জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয়। তো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে, দুটো বলেছে। আচ্ছা, 3 দিয়েছে পৃথিবীর অক্ষ কাকে বলে। লিখবে যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর অক্ষ। তাহলে যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর অক্ষ। 4 আসি। 4 আয়তে বলেছে রবিমার কি। লিখবে হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখার থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত আর দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্ক। রবি মানে সূর্য, মার্ক মানে পথ। 2 বলেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। আচ্ছা, অক্ষরেখাটা আগে বলে নিচ্ছি। 1 হচ্ছে পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিতে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। 2 হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি অন্তর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়। 3 অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। 4 অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন 0 ডিগ্রি। 5 পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। 6 অক্ষরেখাগুলোর পরিধি নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে ক্রমশ কমতে কমতে অবশেষে দুটো বিন্দুতে পরিণত হয়। 7 হচ্ছে একই অক্ষরেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত হয় না, আগে পরে হয়। 8 কোন স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত তা জানতে হলে অক্ষরেখার প্রয়োজন নয়। একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না। 10 একই অক্ষরেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য দেখা যায়।
দ্রাঘিমা রেখা হচ্ছে এক হলো সব পৃথিবীর সমদ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। 2 হচ্ছে মূল মধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। 3 দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। 4 দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন 0 ডিগ্রি। 5 পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখার সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু আর কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। 6 দ্রাঘিমা রেখাগুলির পরিধি সর্বত্র সমান। 7 দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে রয়েছে বলে একই দ্রাঘিমা রেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়। 8 কোন স্থান মূল মধ্যরেখা থেকে কত পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা জানার জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন। 9 একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা তথা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। আর 10 হচ্ছে একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময় একই রকম হয়। 3 বলেছে স্থানীয় সময় এবং প্রমাণ সময় বলতে কি বোঝো? প্রমাণ সময় লিখবে যে পৃথিবীর একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলি স্থানীয় সময় এক হলেও 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে। আচ্ছা, এখানে একটু স্থানীয় সময়টা আছে, এখান থেকে লিখবে যে যদি স্থানীয় সময় হিসাবে আমাদের প্রতিদিনের কাজকর্ম চালাতে হয় তাহলে গোলমাল হবে। ট্রেন, বাস, প্লেন, স্কুল, অফিস কি করে চলবে এই অসুবিধা দূর করার জন্য একটা দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমাগুলির মধ্যে একটি বা কয়েকটিকে প্রমাণ ধরে তার স্থানীয় সময়কে সেই অঞ্চল বা দেশের সময় নির্ধারণ হলো প্রমাণ সময়। যেমন ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময় হচ্ছে সারা ভারতের প্রমাণ সময়। আর স্থানীয় সময় লিখবে যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে, অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার ওপর লম্বভাবে পতিত হয়। এভাবে কোনো দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের বাকি সময়ের হিসাব করা হয়। এভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। যেমন কলকাতার হচ্ছে দ্রাঘিমা হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তো যখন সূর্যের উন্নতি সর্বোচ্চ হয় তখন কলকাতার স্থানীয় সময় দুপুর 12টা হয়। আচ্ছা, 4 দিয়েছে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির 3টি বৈশিষ্ট্য লেখো। এটা আছে তোমাদের বইয়ের 88 পাতায়। এই যে উত্তর দিকে প্রবাহিত নদী মানে উত্তর বাহিনী নদী। বৈশিষ্ট্য হচ্ছে এই নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত, তাই বছরে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনার বরফে বাঁধা পেয়ে বন্যার সৃষ্টি করে। 2 নদীগুলি যাতায়াতের অনুপযোগী। 3 নদী উপত্যকা জনবিরল। আর 4 নদী অববাহিকায় একাধিক জলাভূমি দেখা যায়। 5 আয়তে বলেছে এশিয়ার নিরক্ষীয় এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো প্রথমে আছে নিরক্ষীয়, লিখবে অবস্থান হচ্ছে নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে। ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য 1 হচ্ছে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা। 2 বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আর 3 প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টি হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। আর দিয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। অবস্থান হচ্ছে ভূমধ্যসাগরের তীরে। সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডন প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য 1 হচ্ছে এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। আর 3 পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। 2 দিয়েছে পৃথিবীর চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। লিখবে বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত এই 4টি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে ও চক্রাকারে আবর্তিত হচ্ছে, একে ঋতুচক্র বলে। বসন্তকাল 21শে মার্চ থেকে পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে পৃথিবীর উভয় গোলার্ধ সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পতিত হয়। এই দিন উভয় গোলার্ধে সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। 2 গ্রীষ্মকাল 21শে মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় রাত্রি ছোট হতে থাকে। এরপর 21শে জুন
সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে 14 ঘন্টা দিন ও 10 ঘন্টা রাত্রি সংঘটিত হয়। একে বলা হয় সূর্যের উত্তরায়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা ঘটে। এই সময়টাতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। শরৎকাল 21শে জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের দূরবর্তী আর দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে। এইভাবে 23শে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায়। আর এই ছবিটা দেবে। আর আসছে শীতকাল। 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড়, রাত্রি ছোট হতে থাকে। এইভাবে চলতে চলতে 22শে ডিসেম্বর সূর্যকিরণ মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে। তাই 22শে ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি। উত্তর গোলার্ধের অবস্থা হয় ঠিক এর বিপরীত। এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয়। তারপর থেকেই আবার পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের নিকটবর্তী হয় আর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। 21শে মার্চ আবার পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়ে যায়। এইভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয়। 5-3 বলেছে পৃথিবীর অপসূর এবং অনুসূনের অবস্থান চিত্রসহ সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এটা আমি বই থেকে দিচ্ছি, তোমাদের বইয়ের 5 নম্বর পাতায় রয়েছে। লিখবে যে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 15,20,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। জুলাই থেকে বাকি 6 মাসে দূরত্ব ক্রমশ কমতে থাকে। আর 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় 14,70,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। আর এই ছবিটা দিয়ে দেবে।